চ্যাপ্টার 207 গার্ডিয়ান। ডান স্মিথ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি আসলেই তখন তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম, কারণ আমি এমন কিছু করতে যাচ্ছিলাম যা চার্চ এবং নাইটহক্সদের গোপন বিষয়ের সাথে জড়িত। কিন্তু কেনলি হোয়াইটের মৃত্যু আমার মাথাটা পুরো এলোমেলো করে দিয়েছিল। সেই মুহূর্তে আমি শুধু একটা দায়সারা অজুহাতই ভাবতে পেরেছিলাম, আর সে কারণেই আমি যা করছিলাম তা তোমার চোখে পড়ে গেল। কি সেই গোপন বিষয়? ক্লাইন মোরেত্তি বেশ জোর দিয়েই জিজ্ঞেস করল। এখন তার মনটা আগের চেয়ে অনেক শান্ত। বাইরে যে একটা অশুভ দেবতার সন্তান অথবা কোনো কিংবদন্তির প্রাণী ওতো পেতে আছে, সে কথা সে প্রায় ভুলেই গিয়েছিল। ডান স্মিথ একটু ভেবেচিন্তে শব্দচয়ন করে বলল, রহস্যময় জগতে হয়তো একটা নিয়ম আছে। হে, যদিও আমি খুব বেশি বইপত্র পড়িনি, তারপরও একটা নিয়ম বলতে কি বোঝায় সেটা আমার জানা আছে। এই নিয়মটার নাম হল ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডেস্ট্রাক্টিবিলিটি। একজন বিয়ন্ডারের বৈশিষ্ট্য কখনোই ধ্বংস বা কমে যায় না, এটা শুধু একজন বাহক থেকে আরেকজন বাহকের কাছে স্থানান্তরিত হয়। ক্লাইন মোরেত্তির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। হঠাৎ করেই সে একটা ব্যাপার বুঝতে পারল এবং বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করল, যেমন ধরুন সিল্ড আর্টিফ্যাক্টস, রহস্যময় বস্তু বা কোনো জাদুকরী ওষুধের প্রধান উপকরণ, যেগুলো এমন বিয়ন্ডারদের কাছ থেকে পাওয়া যায় যারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। একদম ঠিক, ডান স্মিথ গম্ভীরভাবে মাথা নাড়ল। এটা শুধু সেই সব বিয়ন্ডারদের ক্ষেত্রেই সত্যি নয় যারা নিয়ন্ত্রণ হারায়। যারা স্বাভাবিকভাবে মারা যায় তাদের ক্ষেত্রেও বিষয়টা একই। ক্লাইন মোরেত্তি ডানের কথাটা নিজের মনে আওড়াল। এখন সে কিছুটা হলেও বুঝতে পারছে ক্যাপ্টেন আসলে কি করছিলেন। হঠাৎ করেই তার স্যুটেড ক্লাউনের মৃত্যুর কথা মনে পড়ে গেল। তার মনে পড়ল সেই স্যুটেড ক্লাউনের লাশের পাশে ভাসতে থাকা বুড়ো আঙুলের সমান নীল রঙের রক্তের গোলকটার কথা। ফ্রাই তখন বুঝিয়েছিল যে একজন বিয়ন্ডার মারা যাওয়ার পর সবসময় কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে। ডান স্মিথ তার গভীর ধূসর চোখ দুটো তুলে বলে চলল, তবে নিয়ন্ত্রণ হারানো বিয়ন্ডারদের সাথে স্বাভাবিকভাবে মারা যাওয়া বিয়ন্ডারদের পার্থক্য হল, যারা স্বাভাবিকভাবে মারা যায় তারা কোনো উপকরণ বা বস্তু রেখে যায় না। তারা আসলে একটা জাদুকরী ওষুধের সমতুল্য, এমন একটা ওষুধ যা তাদের সিকোয়েন্সের সাথে মিলে যায়, শুধু তাতে কিছু বাড়তি উপকরণের অভাব থাকে। জাদুকরী ওষুধের সমতুল্য। ক্লাইন মোরেত্তি চোখ কুঁচকে ফেলল। হঠাৎ তার মাথায় একটা চিন্তার ঝলক খেলে গেল। মুহূর্তের মধ্যে তার মাথার ভেতরের সমস্ত অন্ধকার যেন আলোয় ভরে উঠল। সে হঠাৎ করেই অনেক কিছু বুঝতে পারল কেন বিয়ন্ডারদের রাস্তাগুলো কখনোই বন্ধ হয়ে যায় না, এমনকি প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেলেও। বিকল্প জিনিস ব্যবহারের পাশাপাশি কেউ চাইলে খুব সহজেই মৃত বিয়ন্ডারদের অবশিষ্টাংশ ব্যবহার করতে পারে। উঁচু সিকোয়েন্সগুলোতে যে তারা শুধুমাত্র সম্পূর্ণ জাদুকরী ওষুধই দেয়, তার কারণও নিশ্চয়ই এটাই। আর একটা কারণ হতে পারে, যারা ভবিষ্যৎবাণী বা আত্মাদের সাথে কথা বলার আচার অনুষ্ঠানে পারদর্শী, তাদের কাছ থেকে ফর্মুলাটা লুকিয়ে রাখা ক্লাইন মোরেত্তির মাথায় এরকম অনেকগুলো অনুমান ঘুরপাক খেতে লাগল। ডান স্মিথ বিনোদন কক্ষটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ব্যাখ্যা করতে লাগল। বেশ কয়েক বছর আগে, আচ্ছা, ঠিক কত বছর আগে সেটা আমার ঠিক মনে নেই, তবে তখন আমি নাইটহক্সদের ক্যাপ্টেন ছিলাম না। আমি হঠাৎ করেই এই সমস্যাটা বুঝতে পারি, আর ডালির সাথে কথা বলার পর, যে কিনা তখন সবেমাত্র একজন বিয়ন্ডার হয়েছিল, আমি সাথে সাথেই হোলি ক্যাথেড্রালে একটা রিপোর্ট পাঠিয়ে দিই। হোলি ক্যাথেড্রাল আমাকে বিষয়টা গোপন রাখতে বলল, আর আমাকে দুটো পথ বেছে নিতে দিল। হে, এই কারণেই ডালি নয়, বরং আমিই তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। যে এই গোপন বিষয়টা ফাঁস করবে, এর দায়ভার তাকেই নিতে হবে। প্রথম পথটা ছিল কিছুই না জানার ভান করা, ঠিক যেমনটা নাইটহক্সদের অনেক ক্যাপ্টেন আর ডিকনোরা করে থাকে, আর হোলি ক্যাথেড্রালকে স্বাভাবিকভাবে মারা যাওয়া বিয়ন্ডারদের অবশিষ্টাংশ নিয়ে তাদের মতো করে কাজ করতে দেওয়া। আর দ্বিতীয় পথটা ছিল তারা আমাকে একটা বিশেষ এবং সহজ আচার অনুষ্ঠান আর তার সাথে জড়িত কৌশলগুলো শিখিয়ে দেবে। এর মাধ্যমে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো থেকে পাওয়া জিনিসগুলো অস্থায়ীভাবে গ্রহণ করতে পারব। অবশ্য এটা শুধুমাত্র আমার বা আমার চেয়ে নিচু স্তরের একই পথের সিকোয়েন্সগুলোর জন্যই প্রযোজ্য। এটা আমার বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোকে আরও বাড়িয়ে তুলবে, আর আমিও আরও শক্তিশালী হয়ে উঠব। স্বপ্নের ক্ষমতার দিক থেকে বলতে গেলে আমার এখনকার ক্ষমতা একজন সিকোয়েন্স 6-এর চেয়ে খুব একটা আলাদা নয়। আর ঠিক এই কারণেই আমি ম্যাডাম শ্যারনকে সামাল দেওয়ার সাহস করতে পেরেছিলাম। তাহলে এই ব্যাপার ভাবতেই অবাক লাগে যে এমন কিছুও থাকতে পারে। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে শ্বাস ছাড়ল। সে অবশেষে বুঝতে পারল কেন সে অনেক চেষ্টা করেও কোনো যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারছিল না, কারণ তার কাছে সমস্ত দরকারি তথ্য ছিল না, আর তাই সে ফাঁকা জায়গাগুলো মেলাতে পারছিল না। হ্যাঁ, এটা তো ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি এর সাথেই মিলে যায়। এই বৈশিষ্ট্যগুলো ক্রমাগত গ্রহণ করতে থাকলে কি ক্যাপ্টেনের মধ্যে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে? ক্লাইন মোরেত্তি নিজেকে ভাবনার সাগরে ভাসিয়ে দিল। তার দিকে এক নজর তাকিয়ে ডান স্মিথ একটা ম্লান হাসি হাসল। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলাম, তবে আরও শক্তিশালী হওয়ার জন্য নয়।
আমি যদি আরও শক্তিশালী হতে চাইতাম তাহলে কোনো জাদুকরী ওষুধ দ্রুত হজম করে পদোন্নতি পাওয়াই ছিল সবচেয়ে ভালো আর সরাসরি উপায়। হ্যাঁ, ক্লাইন মোরেত্তি আন্তরিকভাবে সায় দিল। একই সিকোয়েন্সের জাদুকরী ওষুধের বৈশিষ্ট্যগুলো একসাথে মেলালে আপনার ক্ষমতা হয়তো বাড়বে, কিন্তু একই সাথে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তো বেড়ে যাবে, তাই না? ডান স্মিথ গম্ভীরভাবে মাথা নাড়ল। না, এগুলো তো স্বাভাবিক বিয়ন্ডারদের অবশিষ্টাংশ, নিয়ন্ত্রণ হারানো কোনো বিয়ন্ডারদের নয়। তবে অভিনয়ের পদ্ধতির কথা জানার পর আমি বুঝতে পেরেছি যে এর ফলে জাদুকরী ওষুধটা হজম করা আরও কঠিন হয়ে যাবে। তাহলে আপনি এখনও এই কাজটা চালিয়ে যাচ্ছেন কেন? ক্লাইন মোরেত্তি অবাক হয়ে জিজ্ঞেস করল। ডান স্মিথ তার পকেটে হাত ঢোকাল। সে তার পাইপটা বের করতে চাইছিল, কিন্তু বুঝতে পারল যে পাইপটা সে তার অফিসেই ফেলে এসেছে। সে মাথা নেড়ে নিজের উপরই কিছুটা বিরক্ত হয়ে হাসল। আমি তো একটু আগেই বললাম, শক্তিশালী হওয়াটা আমার ওই অবশিষ্টাংশগুলো গ্রহণ করার আসল কারণ নয়। এই কথা বলে সে একটু থামল। তার চোখ দুটো উল্টো দিকের দেয়ালে জ্বলতে থাকা গ্যাসের বাতির নীল শিখার দিকে আটকে গেল। ওরা সবাই আমার সঙ্গী ছিল। আমরা একসাথে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। আমরা একসাথে অন্ধকারের দানব আর উন্মাদ ধর্মবিরোধীদের মোকাবিলা করেছি। ওদের মধ্যে কেউ কেউ আমার জীবন বাঁচিয়েছে, আর আমিও ওদের অনেকের জীবন বাঁচিয়েছি। আমরা একসাথে নিস্তব্ধ রাতে পথ চলেছি। সাধারণ মানুষ দেখতে পায় না এমন অনেক যুদ্ধে আমরা একসাথে লড়েছি। আমরা একসাথে বিপদের মুখোমুখি হয়েছি। আমরা একে অন্যের পাশে থেকেছি। আমি সত্যিই ওদের ছেড়ে থাকতে পারি না। আমার সেই ছেলেটার কথা মনে পড়ে, হিট। প্রথমবার যখন আমরা একটা বিপজ্জনক মিশনে গিয়েছিলাম, সে কান্নায় ভেঙে পড়েছিল। আমার অ্যাডিলেডের কথা মনে পড়ে, সে ছিল রোজানের বাবা। একবার সে নিজের হাত দিয়ে একটা অশুভ অভিশাপ থেকে আমাকে বাঁচিয়েছিল। আমার সেই ভদ্রমহিলা ডোয়াইনের কথা মনে পড়ে। তার স্বভাবটা ছিল ভোরের আলোর মতো উষ্ণ। আমরা যেসব ঘটনার মুখোমুখি হতাম, সে সবসময় চুপচাপ সেগুলো লিখে রাখত। আমার কেনলির কথা মনে পড়ে, যে উচ্চতায় খুব একটা লম্বা ছিল না, কিন্তু সে 7 তারের গিটার বাজানো, গান গাওয়া, গল্প বলার মতো অনেক কিছুই জানত। লিওনার্ড মিচেলের চেয়ে সে বরং বেশি কবির মতো ছিল। আমি ওদের খুব মিস করি। আমি চেয়েছিলাম ওদের সাথে লড়াই চালিয়ে যেতে, অন্ধকারের দানবদের মোকাবিলা করে যেতে, উন্মাদ ধর্মবিরোধীদের সামলাতে, আর ওদের সবাইকে সাথে নিয়ে টিঙ্গেন শহরকে রক্ষা করতে। আর তাই আমি ওদের অবশিষ্টাংশগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নিই। ডান স্মিথের ধূসর চোখ দুটো যেন ছলছল করে উঠল। তার সেই নির্ভরযোগ্য আর শক্তপোক্ত চেহারার আড়াল থেকে একটা আবেগপ্রবণ মানুষ যেন বেরিয়ে এলো। তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। সে বলে চলল, ওরা এখনও আমার স্বপ্নে আমার সাথেই থাকে। অ্যাডিলেড পড়তে খুব ভালোবাসে। সে প্রায়ই রোদ পোহানোর ঘরটায় বসে বই পড়ে। সে প্রায়ই আমাকে বলে রোজানকে শাসন করতে, যাতে মেয়েটা তাড়াতাড়ি পরিণত হতে শেখে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে রোজান এখন অভিযোগ করে আমি নাকি দিন দিন ওর বাবার মতোই হয়ে যাচ্ছি, আর সে আমাকে ভয় পেতে শুরু করেছে। হিট এমন একটা ছেলে যে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। তাকে প্রতিদিন জঙ্গলের শিকারে বের হতেই হবে। ডোয়াইন সবসময় তার শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আমাদের আড্ডা দেওয়া দেখে। কেনলি, যে কিছুদিন আগেই আমাদের সাথে যোগ দিয়েছিল, সে নিজেই একটা 7 তারের গিটার বানিয়েছে আর সেটা বাজিয়ে বাজিয়ে গান গায়। আমি সত্যি ওদের খুব মিস করি। ক্যাপ্টেন ক্লাইন মোরেত্তি নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। জল জমে গেল চোখের কোণে। সে কিছুতেই চোখ না মুছে পারল না, আর মনে মনে গালি দিয়ে উঠল, ধুর ছাই ক্যাপ্টেন, আপনি তো আমাকে কাঁদিয়ে ছাড়ছেন। কিন্তু আমি অবশেষে বুঝতে পেরেছি, অভিনয় করার পদ্ধতি ব্যবহার করার পরও ক্যাপ্টেনের উন্নতির গতি কেন এত ধীর। ক্লাইন মোরেত্তি একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলল। দুর্ভাগ্যবশত ওল্ড নীল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেল, নইলে সে আমাদের জন্য অনেক আনন্দ বয়ে আনতে পারত। ডান স্মিথ তার দৃষ্টি ফিরিয়ে নিল। সে মাথা নিচু করে নাকের গোড়াটা চেপে ধরল। কয়েক সেকেন্ড পর সে মাথা তুলে একটা ম্লান হাসি হাসল। এটা আমার একটা স্বার্থপর সিদ্ধান্ত। অ্যাডিলেড, কেনলি আর বাকিদের আসল ইচ্ছেটা যে কী ছিল সেটা তো আমি জানি না, আর তাই আমি স্বার্থপরের মতো ওদের হয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সত্যি একজন স্বার্থপর মানুষ। না, ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল। রিসেপশন এলাকার সোফায় বসে লিওনার্ড মিচেল দেখছিল মেগোস কিভাবে নিজের চুলগুলো খামচে ছিঁড়ে আনছে, আর সেটা দেখে তার মুখটা ক্রমশ শক্ত হয়ে উঠছিল। মেগোসকে দেখে মনে হচ্ছিল সে ক্রমশ অস্থির হয়ে পড়ছে, কারণ সে বারবার গ্লাস তুলে এক ঢোক করে জল খাচ্ছিল। সে এক অদ্ভুত বিকৃত মুখে লিওনার্ডের দিকে তাকাল। আমি জানি না কেন, তবে আমার হঠাৎ করে একটু খারাপ লাগছে। লিওনার্ড মিচেল কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল মেগোস তার নিজের মুখে হাত দিল। সে খামচে এক টুকরো মাংস তুলে আনল, বেশ লম্বা এক টুকরো মাংস, রক্তে মাখামাখি এক টুকরো মাংস। আমার মুখটা একটু চুলকাচ্ছে। মেগোস হাসল। তাকে দেখে মনে হল সে একটু লজ্জাই পেয়েছে।
তার ঠোঁটের কোণ প্রসারিত হয়ে একেবারে গালের হাড় পর্যন্ত চলে গেল, যার ফলে একসারি সাদা দাঁত আর টকটকে লাল মাড়ি বেরিয়ে পড়ল। ধুর ছাই! লিওনার্ড মনে মনে গালি দিয়ে উঠল। সে বুঝতে পারছিল যে পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। ঠোঁট কাঁপতে কাঁপতে লিওনার্ড কান পেতে কিছু শোনার চেষ্টা করল, আর সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে সবুজ হয়ে গেল। সে জোর করে একটা হাসি ফুটিয়ে তুলল আর মেগোসের কাছে ক্ষমা চাইল, যে কিনা তখনও নিজের মুখ থেকে খামচে খামচে মাংসের টুকরো তুলে আনছিল। আমাকে একটু বাথরুমে যেতে হবে। ঠিক আছে। মেগোসের গলার স্বরটা যেন কেমন অলৌকিক শোনাল। সে নিজের পেটে হাত বুলিয়ে বলল, আমার সন্তানটা একটু অস্থির হয়ে উঠেছে। লিওনার্ড কোনো জবাব দিল না। সে দ্রুত পা চালিয়ে পার্টিশন বা দেয়ালের দিকে এগিয়ে গেল। করিডোরে ঢোকার পর লিওনার্ড ডানস্মিথের হাতে থাকা সেন্ট সেলিনার ছাইয়ের বাক্সটার দিকে গভীরভাবে তাকাল আর চরম হতাশায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপরই তার মুখটা কঠিন হয়ে গেল। ক্যাপ্টেন, আমার ভয় হচ্ছে বড্ড দেরি হয়ে গেছে। আমাদের এখনই মেগোস আর তার শিশুটার একটা ব্যবস্থা করতে হবে, নইলে পুরো টিঙ্গেন শহরকে এক ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। শুধুমাত্র চারপাশের নাগরিকদের সরিয়ে নিয়ে এই বিপদ এড়ানো সম্ভব নয়। আমি জানি আপনি ইতিমধ্যেই সেই মর্মে একটা টেলিগ্রাম পাঠিয়েছেন। ডানস্মিথ ভুরু কুঁচকে ফেলল, স্বাভাবিকের চেয়ে কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি নিশ্চিত যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে? আর 3 মিনিটের মধ্যেই মেগোস পুরোপুরি বদলে যাবে আর তার সন্তান আমাদের মাঝে নেমে আসবে, লিওনার্ড বেশ জোর দিয়েই বলল। একই সাথে সে ক্লাইন মোরেত্তির হাতে পেঁচিয়ে থাকা মোটা বড় রক্তনালীটার দিকে তাকালো আর বলল, সিল্ড আর্টিফ্যাক্ট 205, ওটা আমাকে ব্যবহার করতে দিন। আমি ওর ক্ষমতাগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। ঠিক আছে। ক্লাইন মোরেত্তি এক মুহূর্ত দেরি না করে ব্লাড ভেসেল থিফ লিওনার্ডের হাতে তুলে দিল। সে তো শুরু থেকেই এটাই করতে চেয়েছিল। সেই মুহূর্তে ডানস্মিথ তার কলারটা টেনে ঠিক করল আর তার ট্রেঞ্চ কোটটা হাত দিয়ে ঝেড়ে নিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি সেন্ট সেলিনার ছাইয়ের বাক্সটা নিয়ে প্রথমে বের হব। তুমি 10 সেকেন্ড পর বের হবে। মনে রেখো, 1 থেকে 10 পর্যন্ত গোনা শেষ হলেই কেবল বের হবে। তারপর আমার অবস্থা যেমনই হোক না কেন, 1 মুহূর্ত সময় নষ্ট না করে মেগোস আর তার শিশুর ওপর তোমার সবচেয়ে শক্তিশালী আঘাতটা হানবে। এই কথা বলে সে ঘুরে দাঁড়াল এবং ছাইয়ের বাক্সটা হাতে নিয়ে পার্টিশনের দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন ক্লাইন মোরেত্তি চিৎকার করে উঠল, তার ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্যাপ্টেন! লিওনার্ডো চিৎকার করল। ডানস্মিথ থামল এবং পিছন ফিরে তাকাল। তার চোখে মুখে একটা শান্ত ভাব ছিল। সে তার সেই মিষ্টি গলায় বলল, আমাকে নিয়ে ভেব না। আমি একা নই। অ্যাডিলেড, ডোয়াইন, হিট আর কেনলি সবাই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, আমি যত বড় বিপদের মুখেই পড়ি না কেন। সে একটু থামল, তারপর আবার বলতে শুরু করল, তার ধূসর চোখ দুটো তখনও শান্ত। এতটা নার্ভাস হওয়ারও কিছু নেই। আমরা তো টিঙ্গেন শহরকে রক্ষা করছি। তার ঠোঁটের কোণটা সামান্য বাঁকা হল, সেই চেনা হাসিটা ফুটে উঠল তার মুখে। কথাগুলো বলার পর সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে পার্টিশন পার হয়ে এগিয়ে গেল, তার কালো ট্রেঞ্চ কোটটা তার পিছু পিছু উড়তে লাগল। ক্যাপ্টেন! ক্লাইন মোরেত্তি আর লিওনার্ড একসাথে চিৎকার করে উঠল। তাদের চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু ডানস্মিথ তার হাঁটার গতি একটুও কমাল না। আমরা হলাম একদল হতভাগ্য মানুষ, যারা প্রতিনিয়ত বিপদ আর উন্মাদনার সাথে লড়াই করে চলেছি, কিন্তু তার চেয়েও বড় কথা, আমরা হলাম রক্ষাকর্তা।